রিঙ্কুকে আবার ফিরিয়ে আনা হয়েছে সেই মাটির নিচের ঘরটায়। সেখানে অবশ্য এখন মোম জ্বলছে। সেই মোমের পাশে চুপটি করে বসে আছে জানকী। তার অবশ্য মুখ আর হাত পায়ের বাঁধন এখন খোলা। জানকীকে দেখে রিঙ্কুর একটু লজ্জা করল। সে মুখটা ফিরিয়ে রইল অন্যদিকে। জানকী শান্ত গলায় বলল, এসো বহিন, আমি তোমার উপর রাগ করিনি। আমি তো আগে জানতাম না যে তোমাদের এরা জোর করে ধরে রেখেছে। আমাকে বলেছিল তুমি একটু পাগল, তাই তোমাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করাই ছিল আমার কাজ। তোমাকে এরা কেন ধরে রেখেছে? রিঙ্কু মুখ না ফিরিয়ে বলল, আমি কি করে জানবো? জানকী বলল, আরেকজন খোড়াবাবুকে ওনাকে এরা হাত পা বেঁধে রেখেছে। এবার রিঙ্কু মুখ ফিরিয়ে ব্যস্তভাবে বলল, কোথায় কোথায়? জানকী বলল, সেটা ঠিক জানি না। উপরের সেপাইটা বলল। তোমাকে দিয়ে জোর করে ফিল্মের পাঠ করাতে চাইছে কেন তাও তো বুঝি না। আমি কত ফিল্মের মেকআপের কাজ করেছি, এরকম কখনো দেখিনি। রিঙ্কু জিজ্ঞেস করল, আমাদের সঙ্গে আরও যারা ছিল, একজন দাড়িওয়ালা, বেশ লম্বা চওড়া চেহারা, সে কোথায় আছে জানো? আরও দুটি অল্প বয়সী ছেলে। জানকী বলল, তাদের কথা তো কিছু শুনিনি। তুমি পালাতে পারলে না? ধরা পড়লে কি করে? রাগে দুঃখে ফোঁস করে একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে রিঙ্কু বলল, গেটের কাছের পুলিশগুলোই তো আমাকে ধরিয়ে দিল। পুলিশের কাছে সাহায্য চাইলুম, কস্তুরী এসে পড়ল সেই সময়ে। জানকী বলল, ওই কস্তুরী দেবী বড় হিংসুটে। অন্য কোনো সুন্দরী মেয়েকে ও সহ্য করতে পারে না। তোমাকে খুব কষ্ট দিবে। এখন তো শুনেছি সুজাতা কুমারীর পার্টের যে জায়গাটা ডামি দিয়ে করাবার কথা, সেই জায়গাটা তোমাকে দিয়ে করাবে। রিঙ্কু বলল, ডামি মানে? জানকী বলল, সিনেমায় ডামি কাকে বলে জানো না? মনে করো ফাইটিং সিন, হিরো একজনের সঙ্গে ঘুষোঘুষি করছে। সেখানে কিন্তু সত্যিকারের হিরো লড়ে না। হিরোর মতন পোশাক পরে আরেকজন খুব ঘুষি চালায়, ক্যামেরায় কায়দায় তাকেই হিরো মনে হয়, তাকেই বলে ডামি। সেই রকম হিরোইন যখন ঘোড়া ছুটিয়ে যায় কিংবা জলে ঝাঁপ দেয়, সত্যিকারের হিরোইনরা তো ওসব পারে না, অন্য একজন করে দেয়। আমাকে দিয়ে কি করাতে চায় ওরা? আমি তো স্টোরিটা সব জানি না। একটু পরেই তোমাকে এসে ওরা বলবে, তুমি শাড়িটা বদলে নাও। আমার হাত যে বাঁধা, এই অবস্থায় শাড়ি বদলাবো কী করে? আমার হাত খুলে দাও। ওরে বাবা, আমি খুলে দিতে পারবো না, আমাকে মেরে ফেলবে। তুমি তখন আমার মুখ বেঁধে পালিয়ে গেলে, সেজন্য ওরা এসে আমায় কি করেছে জানো? এই দেখো, আমার মাথার চুল কেটে দি। আমার এরকম হাত বাঁধাই থাকবে? তাই তো বলেছে। আচ্ছা, আমি তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি। রিঙ্কু দেওয়ালের দিকে সরে গিয়ে বলল, খবরদার, আমি মোটেই আমার শাড়ি বদলেই শাড়ি পরবো না। জানকী বলল, এই রে, তাহলে আমি কি করি? ঠিক আছে, শাড়ি এখন নাই বা বদলালে, তোমাকে মেকআপটা করে দিই। চোখে কাজল দিতে হবে, গালে লাল রং মাখতে হবে। রিঙ্কু বলল, আমি ওসব কিছু মাখবো না, কিছুতেই মাখবো না। জানকী কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি কোনো কথাই শুনবে না? আমি তো তোমার উপর জোর করতে পারবো না। রিঙ্কু বলল, তুমি যখন এদের দলে নও, তাহলে তুমি বরং একটা কাজ করো। তুমি বাইরে গেলে তো তোমাকে আটকাবে না। তুমি গিয়ে দেখে এসো, সেই যে খোড়া ভদ্রলোককে ওরা হাত পা বেঁধে রেখেছিল, তিনি ছাড়া পেয়েছেন কিনা। আরেকজন লোককে খুঁজবে, ওই বললুম, সারা মুখে দাড়ি, লম্বা চওড়া, মাথার চুল বাবরি মতন। তাকে বলবে যে আমাকে এখানে আটকে রেখেছে, আমার নাম রিঙ্কু। জানকী বলল, এই অন্ধকারের মধ্যে আমি তাদের কোথায় খুঁজে পাবো? একটুখানি ঘুরে দেখো, বুঝতে পারছো না আমাদের কতখানি বিপদ? ওরা যদি কাকাবাবুকে মেরে ফেলে, উনি কত বড় একজন নামকরা লোক তুমি জানো? আমি বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করলে ওরা সন্দেহ করবে। একটু সাবধানে ঘুরবে। রঞ্জনকে একটা খবর দিতেই হবে। ও হ্যাঁ, ওই দাড়িওয়ালা লোকটির নাম রঞ্জন। জানকী, প্লিজ যাও। আমার ভয় করছে বহিন। মানুষ বিপদে পড়লে তুমি এইটুকু সাহায্য করবে না? যদি আমি ধরা পড়ে যাই? তুমি কেন ধরা পড়বে? তোমাকে তো ওরা আটকে রাখেনি, তুমি কাজ করতে এসেছো। যাও লক্ষ্মীটি, আমাদের বিপদ কেটে গেলে তোমাকে আমি একজোড়া সোনার দুল উপহার দেব। জানকী থুতনিতে আঙ্গুল দিয়ে চিন্তা করতে লাগলো। রিঙ্কু তাকে তাড়া দিয়ে বলল, যাও, আর দেরি করো না। জানকী বলল, ঠিক আছে, যাচ্ছি। তুমি তুমি ততক্ষণ অজ্ঞান হবার ভান করে শুয়ে থাকো। আমায় যদি কেউ কিছু জিজ্ঞেস করে, আমি বলবো তুমি অজ্ঞান হয়ে গেছো বলে আমি ওষুধ আনতে যাচ্ছি। ওরা দেখতে এলে তুমি অজ্ঞান সেজে থাকতে পারবে তো? রিঙ্কু মাথা নেড়ে বলল, তা পারবো না কেন? অজ্ঞান সাজা আবার শক্ত নাকি? জানকী বলল, তাহলে তুমি চোখ বুজে পড়ে থাকো। রিঙ্কু মোমবাতিটার দিকে তাকালো। সে মনে মনে ঠিক করে ফেলেছে, জানকী চলে গেলেই সে মোমবাতির শিখায় তার দড়ির বাঁধনটা পুড়িয়ে ফেলবে। তারপর যা হয় দেখা যাবে। জানকী সিঁড়ি দিয়ে এগোতেই সপাং করে একটা চাবুকের ঘা পড়ল তার মুখে।
জানকী ভয়ে একেবারে হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো মোহন সিং। জানকীর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি সব শুনেছি। তুই আবার একে সাহায্য করছিলি, এবার তোকে বাঁধব। জানকী হাত জোড় করে বলল, সাহেব, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি ওকে মিথ্যে কথা বলে আপনাদেরই খবর দিতে যাচ্ছিলাম। ও শাড়িটা বদলাতে চাইছে না। ওই মিলের শাড়ি পরে ও কি করে হিস্টোরিক্যাল বইতে পাঠ করবে? মোহন সিং বলল, ওতেই হবে। মেয়েটা যদি যেতে না চায়, জোর করে ওকে তুলে নিয়ে যাব। তুই মাথার দিকটা ধর, আমি পা দুটো চেপে ধরি। রিঙ্কু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। মোহন সিং রিঙ্কুর হাতের দড়িটা ধরে টেনে বলল, চল। মাঠের মধ্য দিয়ে রিঙ্কুকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো বিঠল স্বামী মন্দিরের পেছনের দিকটায়। সেখানে এখন বড় বড় আলো জেলে একটা ক্যামেরা সাজানো হয়েছে। 10-12 জন লোক ঘোড়ায় চেপে বসে আছে, আগেরকার দিনের সৈন্যদের মতো সাজ পোশাক পরে। নকল শর্মাজির ছবি তোলা হচ্ছে সেই সব অশ্বরোহী সৈন্যদের সঙ্গে। রিঙ্কুকে একজন লোকের সামনে বসিয়ে দিয়ে মোহন সিং বলল, দেখিস একে, আমি আসছি। ছোট ভাঙা মন্দিরটার মধ্যে সেই শিবলিঙ্গটিকে অনেক ঠেলাঠেলি করেও আর এক চুলও নড়ানো যায়নি। সুড়ঙ্গের মধ্যে যে কি হচ্ছে তা কিছুই বোঝা যাচ্ছে না। 4 জন বন্দুকধারী গার্ডকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার চারপাশে। বিঠল স্বামী মন্দিরের বৃদ্ধ পুরোহিতকে ঘুম থেকে তুলে এনে কস্তুরী বারবার জিজ্ঞেস করে চলেছে এই শিবলিঙ্গটাকে সে কখনো সরতে দেখেছে কিনা। বৃদ্ধটি বারবার মাথা নেড়ে বলে যাচ্ছে সে জীবনে কখনো দেখেনি। মোহন সিং এসে কস্তুরীকে বলল, এখানে তো পাহারা রইলই, চলো ততক্ষণ আমরা শুটিং সেরে আসি। কস্তুরী বলল, তুমি আগে তোমারটুকু সেরে নাও, আমি পরে যাব। ওই মেয়েটার মুখখানা ভালো করে মাটির সঙ্গে ঘষে দিও। মোহন সিং বলল, রায়চৌধুরী কোথায় পালাবে? আমি তাকে কিছুতেই ছাড়ব না। তারপর সে শিবলিঙ্গর নিচের বেদিটার চৌকো গর্তে মুখ দিয়ে বলল, রায়চৌধুরী, ভালো চাও তো বেরিয়ে এসো। তোমাদের দলের মেয়েটার গা থেকে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। মোহন সিংয়ের কথা সুড়ঙ্গের মধ্যে পৌঁছালো কিনা কে জানে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। কস্তুরী বলল, আমি অনেক চেষ্টা করেছি, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মোহন সিং দপদপিয়ে বেরিয়ে গেল সেই মন্দির থেকে। শুটিংয়ের জায়গায় গিয়ে বলল, আরম্ভ করো। খুব রোগা লিকলিকে চেহারার একজন লোককে মনে হলো পরিচালক। সে বলল, আমি সিনটা আগে বুঝিয়ে দিচ্ছি। ঘোড়ায় চড়া সৈন্যরা প্রথমে দুজন দুজন করে ছুটে যাবে ক্যামেরার সামনে দিয়ে। বেশি দূরে যাবে না কিন্তু, একটুখানি গিয়েই পেছন দিক দিয়ে ঘুরে এসে ঠিক আবার আগের মতো ক্যামেরার সামনে দিয়ে যাবে। তাতে মনে হবে পরপর অনেক ঘোড়া ছুটছে। এরকম ঠিক 4 বার ঘুরে যাবে, শেষবার আর থামবে না, অনেক দূরে মিলিয়ে যাবে। সেটা আমি লং শট নেব, ঠিক বুঝেছ? ঘোড়ায় চড়া সৈন্যদের একজন বলল, হ্যাঁ স্যার, ঠিক আছে। পরিচালক বলল, ঠিক গুনে গুনে 4 বার ঘুরে যাবে, তারপর দূরে মিলিয়ে যাবে, মনে থাকে যেন। এরপর মোহন সিংয়ের সিং, আপনি এই বন্দিনী মেয়েটিকে আপনার ঘোড়ার উপর আড়াআড়িভাবে শুইয়ে নিয়ে যাবেন। মোহন সিং বলল, ঘোড়ার পিঠে নিয়ে যাব না, আমি ওকে মাটি দিয়ে আশ্রাতে আশ্রাতে নিয়ে যাব। পরিচালক একটু হকচকিয়ে গিয়ে বলল, সে কি, স্ক্রিপ্ট বদলে গেছে? আগে তো ঘোড়ার পিঠে নিয়ে যাওয়ার কথা ছিল। মোহন সিং বলল, হ্যাঁ বদলে গেছে। পরিচালক বলল, সে কি বদলে গেল আর আমি জানলাম না? মোহন সিং বলল, যা বলছি তাই শোনো। পরিচালক তবু বলল, ঘোড়ার পিঠে শুইয়ে নিয়ে গেলে পরের সিনটার সঙ্গে, মানে পরে এই মেয়েটির সঙ্গেই তো আপনার বিয়ে হবে, তাকে মাটি দিয়ে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া কি ঠিক হবে? মোহন সিং বলল, হ্যাঁ এটাই ঠিক হবে, আমি বলছি এইটাই হবে। পরিচালক বলল, তবে তো হবে নিশ্চয়ই, আমি টেক করছি, লাইট ঠিক করো। রিঙ্কু চেঁচিয়ে বলল, আমি এই পাঠ করব না। মোহন সিং বলল, এই মেয়েটার মাথায় গোলমাল আছে, এর কোনো কথায় কান দেবার দরকার নেই। অশ্বরোহীদের একজন ফিসফিসিয়ে আর একজনকে বলল, এই মেয়েটাকে, এ তো সুজাতা কুমারী নয়। পাশের অশ্বারোহী বলল, তাই তো মনে হচ্ছে, এ সুজাতা কুমারী হতেই পারে না। প্রথম অশ্বারোহীটি হাসতে হাসতে বলল, সুজাতা কুমারীর পেট খারাপ হয়েছে শুনেছি, এরা কোত্থেকে একটা পাগলিকে ধরে এনেছে। পাশের অশ্বারোহীটি হাসতে হাসতে বলল, ঠিক বলেছ, পাগল, একদম পাগল। পরিচালক হেঁকে বলল, সব চুপ, টেকিং, স্টার্ট, সাউন্ড, ক্যামেরা। অন্যদিক থেকে দুজন বলল, রানিং। অশ্বারোহী সৈন্যরা দৌড়ে গেল ক্যামেরার সামনে দিয়ে। মোট 12টা ঘোড়া, কিন্তু তারা ঘুরে ঘুরে আসতে লাগলো বলে সত্যি মনে হলো অনেক অশ্বারোহী যাচ্ছে। ছুটান্ত ঘোড়ার পিঠে সব সৈন্যদের মুখ একই রকম দেখায়। 4 বারের পর তারা মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। ঘোড়ার খুরের কপাকপ কপাকপ শব্দ শোনা গেল খানিকক্ষণ। পরিচালক বলল,
গুড, ভেরি গুড। এবার মোহন সিংয়ের সিন, আপনি তৈরি হয়ে নিন। মোহন সিংয়ের জন্য এবার আর একটা ঘোড়া আনা হলো। হাতে একটা তলোয়ার নিয়ে মোহন সিং অন্য একজনের কাঁধে ভর দিয়ে সে ঘোড়ায় চাপল। তারপর বলল, মুকুট, আমার মাথার মুকুটটা কোথায়? একজন এসে একখানা প্রায় আসলের মতো দেখতে রাজমুকুট পরিয়ে দিল তার মাথায়। এবার সে বলল, ওই মেয়েটার হাতের দড়িটার একটা দিক আমাকে দে। রিঙ্কু জোর করে দড়িটা টেনে রেখে বলল, আমি যাব না, আমি যাব না। মোহন সিং হাসতে হাসতে বলল, ভালো, এইখান থেকেই তোলো। মোহন সিং ঘোড়াটার পেটে একটা লাথি মারতেই ঘোড়াটা এগিয়ে গেল কয়েক কদম। দড়ির হ্যাচকা টানে রিঙ্কু হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। এরপর তার কান্না এসে গেল। সে বলল, আমাকে ছেড়ে দাও। হা হা শব্দে আকাশ ফাটানো অট্টহাসি দিয়ে হেসে উঠল মোহন সিং। একবার চেঁচিয়ে থেমে গেল রিঙ্কু। সে বুঝতে পারল কাঁদলে কিংবা কাকতি মিনতি করলে এরা কেউ শুনবে না, সবাই ভাববে এটাই অভিনয়। পরিচালক বলল, ফাইন, তবে আর একবার করতে হবে, দড়িটা আরও লম্বা হলে ভালো হয়। মোহন সিং বলল, ঠিক বলেছ, যতক্ষণ না ভালো হয় ততবার আমি ওকে মাটিতে ছ্যাঁচড়াবো। ওর হাতের একটা লম্বা দড়ি বেঁধে দাও। রিঙ্কু মাটিতে উপুড় হয়ে শুয়ে আছে। বাধা দিয়ে তার কোনো লাভ নেই বলে সে চুপ করে রইল। একজন একটা মোটা লম্বা দড়ি বেঁধে দিল তার দুই হাতে। মোহন সিং বলল, মেয়েটাকে আবার দাঁড় করিয়ে দাও। আমি আবার হ্যাচকা টান মারলে ও পড়ে যাবে, সেইখান থেকেই ছবি তুলবে, তারপর ওকে অনেকখানি টেনে নিয়ে যাব। পরিচালক বলল, হ্যাঁ ঠিক আছে, তবে প্রথমটায় আপনি আস্তে আস্তে টানবেন, তারপর জোরে। রিঙ্কুকে একটা পুতুলের মতো দাঁড় করিয়ে দেওয়া হলো। দড়ির টানে আবার সে পড়ে গেল। তলোয়ার উঁচিয়ে হাসতে হাসতে ঘোড়া ছড়াতে লাগলো মোহন সিং। হঠাৎ উল্টো দিকের অন্ধকার থেকে ছুটে এলো আর একটা ঘোড়া। একজন বিশাল চেহারার অশ্বারোহী তলোয়ার তুলে হা রে 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 বলে চিৎকার করতে করতে এসে প্রথমে মোহন সিংয়ের তলোয়ারে এক ঘা মারল। মোহন সিংয়ের হাত থেকে তলোয়ারটা ছিটকে গেল। ঝোঁক সামলাতে না পেরে সেও পড়ে গেল ঘোড়া থেকে। সেই অশ্বারোহী তারপর এক কোপে কেটে দিল রিঙ্কুর হাতের দড়ি। তারপর রাশ টেনে ছুটান্ত ঘোড়াটাকে থামাতেই ঘোড়াটা চিহি করে ডেকে দাঁড়িয়ে পড়ল দু পা উপরে তুলে। ঘোড়াটার মুখ ঘুরিয়ে এনে অশ্বারোহী ঝুঁকে পড়ে হাত বাড়ালো। দড়িটা কাটবার পর রিঙ্কু উঠে দাঁড়াতেই সে অশ্বারোহী এক হাতে রিঙ্কুকে তুলে নিল নিজের ঘোড়ায়। তারপর ঘোড়াটা প্রায় ক্যামেরার উপর থেকে লাফিয়ে চলে গেল। অশ্বারোহী আবার চিৎকার করে উঠল, হা রে রে রে। সব ব্যাপারটা ঘটে গেল প্রায় চোখের নিমিষে। অন্য সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অনেকেই ভাবল সেই ব্যাপারটাও বোধ হয় সিনেমার গল্পের মধ্যে আছে। মোহন সিং উঠে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলো, পাকড়ো পাকড়ো, উসকো পাকড়ো, ডাকু। অশ্বারোহীটি মন্দিরের এলাকা পেরিয়ে মাঠের মধ্যে এসে পড়েছে। এবার সে ফুর্তিতে বলে উঠল, পৃথ্বীরাজ সংযুক্তা, কেমন দিলাম? ঠিক নিক অব দ্য টাইমে এসে পড়েছি। কি গো রিঙ্কু, খুব ঘাবড়ে গিয়েছিলে তাই না? রিঙ্কু বলল, রঞ্জন, তুমি কোথায় ছিলে? রঞ্জন বলল, তোমার কাছেই ছিলুম, চিনতে পারোনি তো? সৈন্য সেজেছিলুম, ক্যামেরার সামনে শুটিং করলুম ঘোড়া ছুটিয়ে। রিঙ্কু বলল, সৈন্য সাজলে কি করে? রঞ্জন বলল, খুব সোজা, আমাকে শরবত খাইয়ে অজ্ঞান করে কোথায় যেন ফেলে দেবার জন্য নিয়ে যাচ্ছিল। এত বড় লাশ তো আর বয়ে নিয়ে যেতে পারে না, তাই ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছিল এক বেটা। কিন্তু আমাকে তো চেনে না। 1.5 গিলাস শরবত খেয়ে টক করে অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফিরে এসেছে তাড়াতাড়ি। ভেজাল ভেজাল, আজকাল বিষেও ভেজাল। জ্ঞান ফেরার পরেই আমি সেই বেটাটাকে কাবু করে হাত পা বেঁধে ফেললুম। তারপর তার সঙ্গে আমার পোশাক বদলা বদলি করে ফিরে এলুম এখানে। সৈন্যদের মধ্যে ঘাপটি মেরে বসেছিল। রিঙ্কু বলল, রঞ্জন, যদি আর একটু দেরি হতো তাহলে আমি বোধহয় মরেই যেতাম। রঞ্জন বলল, কেন? পাথরে নাক ঘষে গেছে বুঝি? মুখখানা নষ্ট হয়ে যায়নি তো? তোমার কাছাকাছি দাঁড়িয়ে একেবারে পাগল বলে হাসলুম, তখন আমার গলা শুনেও চিনতে পারোনি? রিঙ্কু বলল, খেয়াল করিনি, তখন মনের অবস্থা এমন ছিল। রঞ্জন বলল, ভয় পেয়ে কাঁদছিলে। রিঙ্কু বলল, মোটেও আমি কাঁদিনি। রঞ্জন, রঞ্জন, পেছনে আওয়াজ শোনা যাচ্ছে, ওরা তাড়া করে আসছে। রঞ্জন বলল, শক্ত করে ধরে থাকো পাগলি, এবারে ঘোড়াটাকে পঙ্খিরাজের মতো উড়িয়ে নিয়ে যাব। রিঙ্কু বলল, সাবধান সাবধান, সামনে একটা পাঁচিল, এদিকে যাওয়া যাবে না। রঞ্জন বলল, অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না। রঞ্জন ঘোড়াটাকে বাঁদিকে ঘুরিয়ে নিতেই কোনাকুনি এসে কয়েকজন অশ্বারোহী তাকে প্রায় ধরে ফেলল। রঞ্জন বলল, কুছ পরোয়া নেই, ডরো মত রিঙ্কু। তার পাশে একজন অশ্বারোহী আসতেই রঞ্জন তার তলোয়ার তুলল। অন্য অশ্বারোহীটির হাত থেকে 2-3 বার আঘাতেই খসে গেল তলোয়ার। রঞ্জন বলল, আরে বেটা, তোরা তো সিনেমার জন্য সৈন্য সেজেছিস, তোরা আমার সঙ্গে লড়াই পারবি? আমি পয়সা খরচ করে ফেন্সিং শিখেছি। দ্বিতীয় সৈন্যটির তলোয়ারের আঘাত করতে করতে রঞ্জন বলল, ইস,
এই লড়াইটার কেউ ছবি তুলছে না, তাহলে একটা রিয়েল ফাইটিংয়ের ছবি হতো। আমার ভাগ্যটাই খারাপ। দ্বিতীয় অশ্বারোহীটিও হেরে পালিয়ে গেল। তারপরে গেল মোহন সিং। রঞ্জন বলল, এই তো এবার রিয়েল ভিলেন এসেছে, এবার তোমাকে পেয়েছি চাদু। মোহন সিং, আজ তোমার একদিন কি আমার একদিন। মোহন সিং বলল, কোথায় পালাবি তুই, এই দেখ তোকে খতম করছি। মোহন সিং ঘোড়ার রাশ ছেড়ে দিয়ে দু হাতে তলোয়ারটা ধরে প্রচণ্ড জোরে একটা কোপ মারতে গেল রঞ্জনের পিঠে। রঞ্জন সামান্য একটু সরিয়ে গিয়ে সেই কোপটা এড়িয়ে গেল। হাসতে হাসতে বলল, এই ব্যাটা কি জানে না শুধু গন্ডারের মতো গায়ে জোর দেখাতে এসেছে। দুই হাতে কেউ সোট ধরে, এটা কি গদা পেয়েছিস? মোহন সিং দ্বিতীয়বার তলোয়ার তোলার আগেই রঞ্জন তার কবজিতে একটা আঘাত করল। যন্ত্রণায় চিৎকার করে উঠে মোহন সিং পড়ে গেল তার ঘোড়া থেকে। রঞ্জন বলল, এবার এই ব্যাটার গলাটা কেটে ফেলি। কি বলো রিঙ্কু? রিঙ্কু বলল, ছি, তুমি মানুষ খুন করবে নাকি? মানুষকে কখনো মারতে নেই। রঞ্জন বলল, এই তো মুশকিল, আমাদের বড় দয়ার শরীর, এই ব্যাটা সত্যি সত্যি মানুষ কিনা সেই বিষয়ে তুমি কি শিওর? রিঙ্কু বলল, তা হোক, তবু তুমি ওকে মেরো না। রঞ্জন বলল, একেবারে মেলে ফেলবো না, তবে কিছু শাস্তি দেবই। তোমাকে মাটিতে ঘষেছে, ওকে আমি ঘোড়া দিয়ে মারিয়ে দেব। মোহন সিং ডান হাতের রক্তমাখা কবজিটা বাঁ হাতে চেপে ধরে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। রঞ্জন হুড়মুড় করে ঘোড়াটা চালিয়ে দিল তার গায়ের উপর দিয়ে। ঘোড়াটাকে আবার ফিরিয়ে বলল, একবারে হয়নি, আরও 2-3 বার দিতে হবে। রিঙ্কু বলল, না রঞ্জন, আর থাক। হঠাৎ দুটো বন্দুক গর্জে উঠল দূর থেকে। রঞ্জন বলল, রিঙ্কু মাথা নিচু করো। মাথা নিচু করে প্রায় শুয়ে পড়ো, গুলি ছুটছে। মোহন সিংকে ছেড়ে সে ঘোড়াটাকে ছোটালো অন্যদিকে। বিড়বিড় করে বলল, কাওয়ার্ডস, আনফেয়ার মিন্স নিচ্ছে। আমার কাছে বন্দুক পিস্তল কিছু নেই, তবু ওরা গুলি ছুটছে কেন? সামনাসামনি লড়ে যাবার হিম্মত নেই, মাঝে মাঝে এক একটা ভাঙা দেওয়াল এসে পড়ছে বলে ঘোড়ার মুখ ফেরাতে হচ্ছে বারবার। একটা দিক অনেকটা ফাঁকা পেয়ে রঞ্জন ঘোড়া ছুটিয়ে দিল প্রচণ্ড জোরে। গুলির আওয়াজ আর শোনা গেল না। রিঙ্কু বলল, আস্তে, এবার একটু আস্তে, আমি আর ধরে থাকতে পারছি না, পড়ে যাব। রঞ্জন বলল, ঘোড়া এখন পঙ্খিরাজ, আর কে ধরবে আমাদের? বলতে বলতেই ঘোড়াটা একটি উঁচু জায়গা থেকে লাফ দিল সামনে। সবাই মিলে একসঙ্গে ঝপাং করে গিয়ে পড়ল জলে। সেখানে একটা নদী। রঞ্জন বলল, যাক ভালোই হলো, আর সারাদিন স্নান করা হয়নি, মনে আছে? তুমিও অনেক ধুলোবালি খেয়েছো, এবার নদীতে ভালো করে স্নান করা যাবে। ত্রিশূলটা সন্তুর হাতে দিয়ে কাকাবাবু টর্চ নিয়ে এগোচ্ছেন সামনে সামনে। তার পেছনে সন্তু, তারপর জোজো। বীরজু সিং জোজোর চুলের মুঠি ধরে আছে এক হাতে, অন্য হাতে রিভলভারটা রেডি রেখেছে। সিঁড়িটা শুধু যে সরু তাই নয়, মাঝে মাঝে 2-1টা ধাপ একেবারে ভাঙা। কাকাবাবু একটা ক্রাচ বাড়িয়ে আগে আগে দেখে নিচ্ছেন পরের ধাপটা আছে কিনা, তারপর পা ফেলছেন। সন্তু পেছন থেকে ধরে আছে কাকাবাবুর কোমর, যাতে তিনি হঠাৎ পা পিছলে পড়ে না যান। সন্তু নিজেই আগে আগে যেতে চেয়েছিল, কাকাবাবু রাজি হননি। তিনি কয়েকবার জোরে নিঃশ্বাস টেনে বললেন, একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ বলতে পারিস? সন্তু বলল, বুঝতে পারছি না, কিছু একটা পচা গন্ধ মনে হচ্ছে। প্রায় 30টা সিঁড়ি নামার পর টর্চের আলোয় চকচক করে উঠল কালো জল। কাকাবাবু বললেন, এই রে, এখানে জল দেখছি, কতটা গভীর কে জানে। সন্তু জিজ্ঞেস করল, আমি নেমে দেখব? কাকাবাবু বললেন, না, আগেই তো নামবার দরকার নেই, আমি দেখে নিচ্ছি। সিঁড়ির উপর বসে তিনি একটা ক্রাচ বাড়িয়ে দিলেন সামনে। সেটা বেশি ডুবল না, মাটিতে ঠক ঠক শব্দ হলো। কাকাবাবু বললেন, না, এখানে জল বেশি নেই, সামনে আর সিঁড়িও নেই, শক্ত মাটি, এখন চিন্তার কিছু নেই। সেই জলের মধ্যে এগোতে এগোতে এক জায়গায় হাঁটু পর্যন্ত ডুবে গেল। তারপর আবার জল কমে গেল, খানিকটা জায়গা একেবারে শুকনো। কাকাবাবু বললেন, এই রাস্তাটা উঁচু নিচু, যেখানটা ঢালু সেখানে জল জমে আছে। জোজো বলল, এত নিচে জল এলো কি করে? কাকাবাবু বললেন, সেটা ঠিক বুঝতে পারছি না এখনও। সন্তু বলল, মাটির তলা থেকে জল উঠতে পারে, এরকম একটা গভীর কুয়ো খুঁড়লে কি জল বেরোতো না? কাকাবাবু বললেন, এসব পাথুরে দেশে অনেক গভীর করে কুয়ো খুঁড়তে হয়, তাছাড়া যেখানে মাটির তলা থেকে জল ওঠে সেখানে কি রাজারা গুপ্ত ঘর বানাতো? কি জানি, দেখা যাক। জোজো বলল, এই লোকটা আমার চুল খামচে ধরে আছে কেন? কাকাবাবু বললেন, সত্যিই তো, ওর চুল চেপে ধরে রাখার কি দরকার? টর্চের আলোটা ঘুরিয়ে তিনি বীরজু সিংকে বললেন, এই, তুমি ওকে ছেড়ে দাও না, আমরা তো আর পালাচ্ছি না এখান থেকে। বীরজু সিং গম্ভীরভাবে বলল, নেহি নেহি ছোড়েগা। কাকাবাবু বললেন, এ তো আচ্ছা গোয়ার দেখছি। জোজো সন্তুর কোমরে একটা খোঁচা মেরে কি যেন ইঙ্গিত করলো। তারপর সে কাকুতি মিনতি করে বলল,
ও সিংজি, একবার একটু ছাড়ো, আমার খুব মাথা চুলকোচ্ছে, একবার চুলকে নিই। বীরজু সিং হাতের মুঠিটা আলগা করলো। জোজো পকেট থেকে হাত বের করে মাথা চুলকোবার জন্য উপরের দিকে হাত তুলেই শুকনো লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিল বীরজু সিংয়ের চোখে। বীরজু সিং মরা গয়া বলে আর্তনাদ করে উঠল। সেই অবস্থাতেই এক হাতে চোখ চাপা দিয়ে অন্য হাতে গুলি চালাতে গেল। সন্তু তার ত্রিশূলটা দিয়ে খুব জোরে মারল সেই হাতে। হাত থেকে রিভলভারটা খসে পড়ে গেলেও বীরজু সিং অন্ধের মতো লাফিয়ে জোজোকে জাপটে গলা টিপে ধরল। এবার সন্তু আর এক ঘা ত্রিশূল কষল তার মাথায়। বীরজু সিং আ বলে ঢলে পড়ে গেল। কাকাবাবু বললেন, কি করলি রে, মেরে ফেললি নাকি লোকটিকে? সন্তু বলল, না, ত্রিশূলের পাশ দিয়ে মেরেছি, গেথে দিইনি, অজ্ঞান হয়ে গেছে। জোজো, তুই কি করলি রে লোকটাকে? জোজো বলল, সেই শুকনো লঙ্কার গুঁড়ো, সকালবেলা পকেটে নিয়েছিলাম, মনে নেই, কাজে লেগে গেল। সন্তু বলল, তুই যে এবার সত্যিই দারুণ কাণ্ড করে ফেললি রে জোজো, আমি আগে বুঝতেই পারিনি। জোজো ঠোঁট উল্টে বলল, এ আর এমন কি, এরকম কত গুন্ডাকে আমি আগে ঘায়েল করেছি। একবার ইজিপ্টে। কাকাবাবু বললেন, এবার থেকে জোজোর সব কথাই বিশ্বাস করতে হবে। লোকটাকে যখন অজ্ঞান করে ফেলেছিস, তাহলে ওর হাত পা বেঁধে ফেল, নইলে কখন আবার পেছন থেকে এসে ঘাড়ে লাফিয়ে পড়বে। জোজো বলল, দড়ি কোথায় পাওয়া যাবে? কাকাবাবু বললেন, দড়ি পাওয়া যাবে না, তোদের জামা দুটো খুলে তাদের গিট বেঁধে দে, হাত দুটো পেছন থেকে নিয়ে বাঁধলে আর খুলতে পারবে না। এখানে দেখছি সামনে একটা দেওয়াল, আর পথ নেই। টর্চের আলোয় পরীক্ষা করে তিনি সেই দেওয়ালের গায়ে একটা চৌকো গর্ত দেখতে পেলেন। তার মধ্যে ঢুকে গেল ত্রিশূলটা। কাকাবাবু ত্রিশূলটা ডাইনে বায়ে ঘোরাতেই দেয়ালটাও ঘুরতে লাগলো একটু একটু করে। সেই সঙ্গে সুড়ঙ্গের উপরের দিকে বিরাট জোরে শব্দ হতে লাগলো। উপর থেকে যে একটু একটু আলো আসছিল তা মুছে গেল। কাকাবাবু বললেন, আশ্চর্য ব্যাপার, আগেরকার দিনের লোকদেরও কতখানি ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল দেখ। এই দেয়ালটা সরে যেতেই উপরের সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেল। উপরের আওয়াজটা এত জোরে যে বুক কেঁপে উঠেছিল সন্তু আর জোজোর। বীরজু সিংয়ের রিভলভারটা হাতে তুলে নিয়ে কাকাবাবু বললেন, এটা তো মনে হচ্ছে আমারই। হ্যাঁ, ঠিক ধরেছি, মোহন সিং আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। সন্তু, তুই যেমন বীরজু সিংয়ের মাথা ফাটালি, সেরকম যজ্ঞ বলে একটা লোক আজ আমার দুপুরে মাথা ফাটিয়েছে, এখনও মাথাটা টনটন করছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ও, এতক্ষণে মুক্তি পাওয়া গেল, আর সারাদিন বড় জ্বালিয়েছে ওরা। এবার আর উপরের শিবলিঙ্গটা ওরা সরাতে পারবে না, ওটা ভাঙতেও পারবে না। কোনো কুলি মজুরও শিবলিঙ্গ ভাঙতে রাজি হবে না। এখন হিরেটা খুঁজে পায় বা না পায় তাতে কিছুই যায় আসে না, কি বল? সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, একখানা হীরের জন্য এরা এত কাণ্ড করছে কেন? এই হীরেটা কি এমন দামি? কাকাবাবু বললেন, ও, তোরা তো সব ব্যাপার জানিস না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বিজয়নগর আর বাহামণি রাজ্যের কথা তো তোরা ইতিহাসে কিছুটা পড়েছিস। ওই দুই রাজ্যে দারুণ শত্রুতা ছিল, প্রায় 200-250 বছর ধরে ওদের মধ্যে লড়াই হয়েছে। কখনো বিজয়নগর জিতেছে, কখনো বাহামণি জিতেছে। তারপর হলো কি, একসময় বাহামণি রাজ্য ভেঙে 5 টুকরো হয়ে গেল। স্বাভাবিকভাবেই টুকরো টুকরো হয়ে ওরা দুর্বল হয়ে পড়ল, আর বিজয়নগর হয়ে উঠল খুব শক্তিশালী। বিজয়নগরের রাজা তখন সদাশিব, তিনি ছিলেন অপদার্থ। আসল ক্ষমতা ছিল রাজারই এক আত্মীয় রাম রায়ের হাতে। এই রাম রায় ছিলেন দারুণ বীর পুরুষ। তিনি অনেকগুলো যুদ্ধ জয় করে বিজয়নগরের সাম্রাজ্যের সীমানা বাড়িয়ে দিয়েছিলেন। ওদিকে বাহামণির সুলতানরা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। জোজো জিজ্ঞেস করল, তাহলে বিজয়নগর ধ্বংস হলো কেন? কাকাবাবু বললেন, হলো কি, কয়েকটা যুদ্ধে জয় করার পর ওই রাম রায়ের দারুণ অহংকার হয়ে গেল। তিনি ভাবলেন, বিজয়নগরের সৈন্যদের আর কেউ হারাতে পারবে না। তিনি সুলতানদের খুব অপমান করতে লাগলেন। তখন মরিয়া হয়ে সেই 5 জন সুলতান আবার জোট বাঁধল। তারা একসঙ্গে লড়াই করবে ঠিক করলো। তাদের নেতা হলো আলী আদিল শাহ। সেই 5টি রাজ্যের ফৌজ একসঙ্গে আক্রমণ করতে এলো বিজয়নগর রাজ্য। সেখানকার রাজা তো কোনো খবরই রাখতেন না। রাম রায় অহংকার নেমত্ত ছিলেন। তিনি ভাবতেন বাহামনির সুলতানরা এই রাজ্য আক্রমণ করতে সাহসী পাবে না। একদিন দুপুরে তিনি খেতে বসেছেন। এই সময় খবর পেলেন শত্রুপক্ষ তাদের রাজ্যের অনেকখানি ভেতরে ঢুকে পড়েছে। খাওয়া ছেড়ে তখনই উঠে রামরায় গেলেন যুদ্ধ করতে। তখন তার বয়স 90-91 হবে, তবু সাহস ছিল খুব। বুড়ো প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা এই জন্যই রামরায়ের পাঠ করতে চেয়েছিলেন, তার বয়সের সঙ্গে মানিয়ে যেত। যাই হোক,
রামরায় তো যুদ্ধ করতে গেলেন, সৈন্যদের বললেন আলী আদিল আর অন্যান্য সুলতানদের প্রাণে মারবে না, জ্যান্ত ধরে আনবে, আমি তাদের খাঁচায় পুরে পুষব। কিন্তু ঘটনা ঘটল ঠিক উল্টো। রামরায় যুদ্ধে যেতে না যেতেই শত্রুপক্ষের একটা হাতি পাগলা হয়ে গিয়ে ঢুকে পড়ল এদিকে। সেই পাগলা হাতির তাণ্ডবে কাছাকাছি সৈন্যরা ভয়ে দৌড়াতে লাগলো। রামরায় একটু চতুদোলা চেপেছিলেন, সেটা থেকে তিনি পড়ে গেলেন। অমনি শত্রুপক্ষের কিছু সৈন্য তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে গেল সুলতানের কাছে। সুলতান একটুও দেরি না করে রামরায়ের মুন্ডুটা কেটে ফেলে একটা লম্বা বর্ষির ফলকে গেথে উঁচু করে দেখাতে লাগলেন বিজয়নগরের সৈন্যদের। রামরায়ের কাটা মুন্ডু দেখেই বিজয়নগরের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল। বিজয়নগরের সৈন্যবাহিনী ছিল বিশাল, ঠিকঠাক লড়াই হলে তারা জিততেও পারত, কিন্তু একজন ভালো সেনাপতির অভাবে তারা গো হারা হেরে গেল। যে যেদিকে পারল পালালো। যুদ্ধে জয়ী হবার পর আলী আদিল ঠিক করলেন বিজয়নগরের রাজধানীটাকেই একেবারে ভেঙে গুড়িয়ে দিবেন, যাতে এই রাজ্য আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। মাত্র কয়েকদিনের মধ্যে বিজয়নগর একেবারে ধ্বংস হয়ে গেল। সন্তু বলল, পুরো শহরটাকেই ধ্বংস করে দিল? কাকাবাবু বললেন, হ্যাঁ, বাড়িঘর, দোকানপাট, মন্দির টন্দির সব, হাজার হাজার লোককে মেরে ফেলে। দুটো একটা মন্দির শুধু টিকে গেছে, আর রাজপ্রাসাদের খানিকটা অংশ। মোট কথা বিজয়নগর চিরকালের মতো ধ্বংস হয়ে গেল। তারপর আর এখানে মানুষ থাকেনি। 400 বছর ধরে এইরকম ধ্বংসস্তূপ হয়েই পড়ে আছে। সন্তু জিজ্ঞেস করল, তাহলে সেই হিরেটা? কাকাবাবু বললেন, হ্যাঁ, এবার হীরের কথাটা বলছি। তখন ইউরোপিয়ান বণিকরা এদেশে আসতে শুরু করেছে। বিজয়নগরের জাঁকজমক দেখে তারা অবাক হয়ে যেত। ধন দৌলত মণি মাণিক্যের শেষ ছিল না। কেউ কেউ বলেছে বিজয়নগর রোমের চেয়েও বড় শহর ছিল। পর্তুগিজ, ইতালিয়ান পর্যটকরা বিজয়নগরের কথা লিখে গেছেন। এখানে তখন অনেক হিরে পাওয়া যেত। গোলকুন্ডার হীরের খনিও ছিল বিজয়নগর রাজ্যের মধ্যেই। তার মধ্যে কয়েকজন পর্যটক একটা হীরের কথা লিখেছে, যেটা প্রায় অবিশ্বাস্য। সেই হীরেটা নাকি একটা মুরগির ডিমের সমান। পৃথিবীতে এত বড় হীরে আজও কেউ দেখেনি। সেই হীরেটা গেল কোথায়? সন্তু বলল, সুলতানের সৈন্যরা যখন বিজয়নগর ধ্বংস করে তখন নিশ্চয়ই লুটপাটও করেছিল। তারা সেই হীরেটা পায়নি? কাকাবাবু বললেন, লুটপাট তো করবেই। গরুর গাড়ি ভর্তি করে সোনা দানা আর হীরে জহরত নিয়ে গেছে। রামরায় মারা যাবার পর রাজা সদাশিবও তাড়াতাড়ি যা পেরেছেন সোনা দানা নিয়ে পালিয়েছিলেন, কিন্তু মুরগির ডিমের মতো হীরেটা তার কাছে ছিল না। অনেকে বলে যে বিজয়ী বীর হিসেবে আলী আদিল শাহ সেই হীরেটা পেয়েছিলেন, কিন্তু সেটাও বোধহয় সত্যি না। তারপর সেটা গেল কার কাছে? অত বড় হীরেটা তো হারিয়ে যেতে পারে না। মোগল সম্রাট শাহজাহানের কাছে যে কোহিনূর ছিল, সেটা নানান হাত ঘুরে শেষ পর্যন্ত পাঞ্জাব কেশরী রণজিৎ সিংয়ের নাবালক ছেলের কাছ থেকে ইংরেজরা নিয়ে নেয়। সেটা এখনও ইংল্যান্ডের রানীর সম্পত্তি। আর কোহিনূরের চেয়েও বড় একটা হীরে সম্পর্কে সারা পৃথিবীর মানুষের কৌতূহল তো থাকবেই। জোজো বলল, হীরেটা তাহলে এখানেই আছে? কাকাবাবু বললেন, বহু লোক এখানে এসে বিজয়নগরের বিখ্যাত হীরেটা খোঁজাখুঁজি করেছে। আমিও একবার এসে খুঁজে গেছি, কেউ কোনো সন্ধান পায়নি। কিন্তু হীরে তো কখনো ভাঙে না বা নষ্ট হয় না, তাহলে সেটা অদৃশ্য হয়ে যাবে কি করে? অনেকেরই ধারণা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো রাজাবাদশার হাত থেকে নদীতে বা সমুদ্রে পড়ে গেছে। এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু প্রফেসর ভগবতী প্রসাদ শর্মা ওই হীরেটার সন্ধানে বহু বছর ধরে লেগেছিলেন। তার দৃঢ় ধারণা ছিল হীরেটা এখানেই আছে। হঠাৎ কিছুদিন আগে তিনি একটা পুঁথির খোঁজ পান। সেই পুঁথিতে লেখা আছে যে রামরায় সেই হীরেটা বিঠল স্বামীর মন্দিরে দান করেছিলেন। অত দামি জিনিস বাইরে রাখা হতো না, এই মন্দিরের কাছাকাছি কোনো গুপ্ত জায়গায় সাবধানে রাখা হতো। সন্তু বলল, পুঁথি মানে কি জিনিস তো জোজো? পুরনো আমলের হাতে লেখা বই, পুঁথির মালার পুঁথি নয়। জোজো বলল, জানি জানি, এ তো সবাই জানে। সন্তু বলল, সুলতানরা এই মন্দিরটা কেন ভাঙল না? এখানে কেন লুটপাট করেনি? আপনি কি যেন বাজনার কথা বললেন তখন? কাকাবাবু বললেন, সেটাও একটা গল্পের মতন। সুলতানদের বাহিনী যখন বিজয়নগর ধ্বংস করার জন্য কামান দাগতে দাগতে এগোচ্ছে, তখন কামানের আওয়াজ একবার তারা সুন্দর টুংটাং ঝুনঝান শব্দ শুনতে পাচ্ছিল।
ঠিক যেন কোনো মিষ্টি বাজনার মতো। তারা তো দারুণ অবাক, এই রকম সাংঘাতিক যুদ্ধের মধ্যেও কে বাজনা বাজাবে। আরও একটু এগিয়ে এসে দেখল এই মন্দিরের বারান্দায় পাকা চুল, দাড়ি আর ধপধপে সাদা কাপড় পরা একজন পুরোহিত একা দাঁড়িয়ে আছে। আর এই মন্দিরের থাম থেকে আপনা আপনি বাজনার শব্দ হচ্ছে। তখন সৈন্যরা ভাবল এটা কোনো অলৌকিক ব্যাপার। তারা ভয়ে আর এই মন্দিরের কাছে ঘেঁষল না। আসল ব্যাপারটা হচ্ছে এই মন্দিরের থামগুলো বিশেষ কায়দায় তৈরি। কিছু দিয়ে আস্তে টোকা মারলেই সুন্দর গানের সুরের মতো শব্দ হয়। সেদিন কামানের প্রচণ্ড গর্জনে যে ভাইব্রেশন হচ্ছিল তাতেই মন্দিরের থাম থেকে আপনা আপনি সুর বেরোচ্ছিল। সেই সুর শুনে সৈন্যরা ভয় পেয়ে পালালো বলেই মন্দিরটা বেঁচে গেল। এখনও এই মন্দিরের থামে টোকা দিলে সেই সুর শোনা যায়। রঞ্জনকেও বাজনা শোনাবো বলেছিলাম। ও হ্যাঁ, রঞ্জনেরা কোথায় গেল? রঞ্জন রিঙ্কুকে দেখিসনি? সন্তু বলল, না, জোজো আর আমি আগেই অজ্ঞান হয়ে গেলুম ওই শরবত খেয়ে। জোজো বলল, রঞ্জনদা 1.5 গিলাস খেয়েছিল, হয়তো রঞ্জনদার এখনও জ্ঞান ফেরেনি। সন্তু বলল, আমাদের চেয়ে রঞ্জনদার চেহারা অনেক বড়, তাড়াতাড়ি হজম করে ফেলতে পারে, কিন্তু আমাদের দুজনকে যেখানে ওরা ফেলে এসেছিল সেখানে রঞ্জনদা রিঙ্কুদি বোধহয় ছিল না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোদের কোথায় ফেলে দিয়ে এসেছিল? জোজো বলল, অনেক দূরে একটা পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে। আমাদের মেরে ফেলতে চেয়েছিল। যেভাবে আমরা ফিরে এসেছি তা আপনি শুনলে। কাকাবাবু বললেন, আচ্ছা, সে ঘটনা পরে শুনব। রঞ্জন রিঙ্কুর জন্য চিন্তা হচ্ছে খুব, কিন্তু এখন কিছু উপায়ও তো নেই। এখান থেকে বেরিয়ে ওদের খোঁজ করতে হবে। জোজো বলল, এখান থেকে আমরা কি করে বেরোবো? উপরে উঠলেই তো ওরা ধরবে। কাকাবাবু বললেন, না, উপরে আর ওঠা যাবে না। সাধারণত এই ধরনের সুড়ঙ্গের 2টো মুখ থাকার কথা। শেষ পর্যন্ত গিয়ে তো দেখা যাক। চল, অনেকক্ষণ বিশ্রাম আর গল্প হয়েছে। জোজো জিজ্ঞেস করলো, এই বিজু সিং এখানে পড়ে থাকবে? সন্তু বলল, তা না তো কি ওকে টেনে টেনে আমাদের সঙ্গে নিয়ে যাব নাকি? জোজো বলল, আমি ওর চুল ধরে নিয়ে যেতে পারি, ও আমার চুলের মুঠি ধরে অনেক ঝাঁকিয়েছে। কাকাবাবু বললেন, ও এখানেই থাক, পরে ওকে ছেড়ে দেবার একটা কিছু ব্যবস্থা করা যাবে। খানিকটা এগোতেই সামনে আবার খানিকটা জল দেখা গেল, তার মানে এইখানটা ঢালু। ওরা জলে পা দিতেই একটু দূরে কি যেন খলবল করে উঠল জলের মধ্যে। তিনজনই চমকে পিছিয়ে গেল খানিকটা। জোজো ভয় পেয়ে বলল, সাপ! মাটির তলায় সাপ থাকে? কাকাবাবু টর্চের আলো ফেলে ভালো করে দেখতে লাগলেন। আরেকবার খলবল করে শব্দ হতেই তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সাপ নয়, মাছ। সন্তু বললেন, মাটির তলায় সাপ যদিও বা থাকতে পারে, মাছ আসবে কি করে? কাকাবাবু বললেন, যাত্রাপথে মাছ দেখার শুভ লক্ষণ। সন্তু বললেন, এতক্ষণে আরেকটা জিনিস বুঝতে পারল, আমরা যে পচা গন্ধটা পাচ্ছিলাম সেটা আসলে মাছ পচা গন্ধ। এই জলে মাছ থাকলেও তা তো খাবার কেউ নেই, একসময় কিছু কিছু মাছ মরে পচেও যায় নিশ্চয়ই। কাকাবাবু বললেন, এটা ঠিক বলেছিস, মাছ পচা গন্ধই বটে। জোজো হঠাৎ ভয় পেয়ে কাকাবাবুকে চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, কাকাবাবু, ওটা কি? ওখানে কে বসে আছে? দৃশ্যটা দেখে ভয় পাবারই কথা। জলটা যেখানে শেষ হয়েছে ঠিক তার পাশেই দেওয়ালে ঠেস দিয়ে বসানো আছে একটি মানুষের কঙ্কাল। শুধু হাড়গুলোই দেখা যাচ্ছে টর্চের আলোয়, কিন্তু তার বসে থাকার ভঙ্গিটার জন্যই মনে হচ্ছে যেন জীবন্ত, যেন কঙ্কালটা মাথা নিচু করে কিছু একটা চিন্তা করছে, এক্ষুনি মুখ তুলে চাইবে। কাকাবাবু বললেন, হয়তো 400 বছর আগে লোকটাই গুপ্ত সুড়ঙ্গের প্রহরী ছিল। কোনো একদিন সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে, আর খোলেনি। ওর চিৎকারও কেউ শুনতে পায়নি। সন্তু বলল, কিন্তু বসে বসে কি কেউ মরে? মরার সময় তো শুয়ে পড়ে সবাই। কাকাবাবু বললেন, শুয়ে শুয়ে মরার পরও অনেক সময় মৃতদেহটা আস্তে আস্তে উঠে বসে, এরকম আমি নিজের চোখে দেখেছি। জোজো বলল, ওইটার পাশ দিয়ে আমাদের যেতে হবে? সন্তু বলল, ভয়ের কি আছে, কঙ্কাল মানে তো ভূত নয়, এই দেখ আমি যাচ্ছি। সন্তু আগে আগে চলে গেল। জোজো কাকাবাবুকে ধরে রইল। কঙ্কালটার পাশ দিয়ে যাবার সময় সে চোখ বুজে ফেলল। বেশ জোরে জোরেই সে বলল, হে ভগবান, এখান থেকে কি করে বেরোবো? কাকাবাবু বললেন, হ্যাঁ, এই লোকটা প্রহরী ছিল, ওর পাশে একটা মরচে ধরা তলোয়ার পড়ে আছে। এখানে প্রহরী বসিয়ে রাখত, তার মানে কাছাকাছি রত্ন ভাণ্ডার থাকার কথা। জোজো বলল, আমাদের অবস্থাও বোধহয় ওই লোকটার মতনই হবে, সুড়ঙ্গের উপরটা যদি আর না খোলে। কাকাবাবু বললেন, অত ঘাবড়াস নি যে জোজো, তবে তাতে কোনো লাভ হবে?
আগে শেষ পর্যন্ত দেখে নিই। একটু পরে আবার একটি ঢালু জায়গা, সেখান থেকে জল কমে গেছে। সন্তু ছপছপ করে এগিয়ে গেল। জোজো এখনও কাকাবাবুর হাত ছাড়েনি। একটু সাবধান হতে কাকাবাবুর হাত থেকে টর্চটা জলে পড়ে গেল। কাকাবাবু হাত ডুবিয়ে টর্চটা খুঁজতে লাগলেন। তার হাতের উপর দিয়ে দুই একটা মাছ চলে গেল। সুড়ঙ্গটা অন্ধকার হয়ে গেছে। তারই মধ্যে সামনে একটা হুড়মুড় শব্দ হলো। তারপরে সন্তু চেঁচিয়ে উঠল, কাকাবাবু আমায় ধরেছে! কোনো রকমের টর্চটা তুলে আলো ফেলতেই কাকাবাবু দেখতে পেলেন দুটি জল জ্বলে চোখ, নীল আগুনের টুকরোর মতন। চোখ দুটো দেখেই কাকাবাবু চিনতে পেরেছেন, কিন্তু এই প্রথম ঘাবড়ে গেলেন তিনি। টর্চের আলো তার হাতে কেঁপে যাচ্ছে, দর দর করে ঘাম বেরোতে শরীর থেকে। জোজো বলল, ওরে বাবা, ফুসফুস শব্দ হচ্ছে। কাকাবাবু বললেন, জোজো ভয় পাসনি, তুই টর্চটা ধর, ওই চোখ দুটোর উপর থেকে আলো সরাবি না। সন্তু, নড়াচড়া করিস না, এত বড় সাপের বিষ থাকে না। তুই শুধু নিজের চোখ দুটো ঢেকে রাখ, চোখে যেন না কামড়ায়। গুলি করতে পারছি না, তোর গায়ে লাগবে। কাকাবাবু পিছিয়ে গিয়ে সেই কঙ্কালটার পাশ থেকে মরচে পড়া তলোয়ারটা তুলে নিল। ফিরে এসে সন্তুর খুব কাছে এগিয়ে গেল। সন্তু আ আ করে কাতরাচ্ছে। জোজোর হাতেও টর্চটা কাঁপছে। কাকাবাবুর তলোয়ারের ডোগাটা দিয়ে সাপটাকে চেপে একটা খোঁচা মারার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে রেগে খুব জোরে ফোঁস করে উঠে সাপটা অনেকটা মুখ বাড়িয়ে কামড়াতে এলো কাকাবাবুকে। কাকাবাবু বিদ্যুৎ বেগে সাপটার গলায় একটা কোপ বসালেন। মরচে পড়া তলোয়ারেই সাপটার গলা মোটেও কাটল না, কিন্তু কাকাবাবু তলোয়ার দিয়ে সাপটার মাথা ঠেসে ধরলেন জলের মধ্যে। সন্তু চেঁচিয়ে উঠল, কাকাবাবু, ও আমার পাটা গুড়িয়ে দিচ্ছে। কাকাবাবু বললেন, লেজের দিকটা চেপে ধর, খোলবার চেষ্টা কর। প্রাণপণ শক্তিতে ডান হাতের তলোয়ার দিয়ে জলের মধ্যে সাপটার গলা চেপে রেখে কাকাবাবু বাঁ হাত দিয়ে রিভলভারটা বার করে খুব সাবধানে টিপ করে জলের মধ্যেই গুলি চালালেন দুবার। তারপর দারুণ পরিশ্রান্তভাবে কাকাবাবু বললেন, সন্তু, জোজো সাবধান, এরকম সাপ সাধারণত এক জোড়া থাকে, আর একটা আছে বোধ হয়, তোরা খুঁজে দেখ, আমি বসে একটু রেস্ট নিই। সাপটা ময়াল জাতের। সন্তুর পা পড়ে গিয়েছিল ওর গায়ে। সঙ্গে সঙ্গে সন্তুর ডান পায়ে 7টা পাক দিয়েছিল। আর একটুক্ষণ বেঁচে থাকলেই সাপটা সন্তুর পায়ের হাড় হুড়মুড়িয়ে ভেঙে দিত। একটু সুস্থ হবার পর জোজোর কাছ থেকে টর্চটা নিয়ে সন্তু সুড়ঙ্গের সামনের দিকটা দুদিকে দেওয়ালের গা ভালো করে দেখতে লাগলো। দ্বিতীয় সাপটার কোনো চিহ্ন নেই। কাকাবাবু আস্তে আস্তে বললেন, এখানের মাছগুলো ওই সাপের খাদ্য। সন্তু সে কথা শুনতে পেল না। সুড়ঙ্গের একদিকে দেওয়ালে কুলুঙ্গির মতো একটা জায়গা কাটা, সেখানে আলো ফেলতেই কি যেন ঝকঝক করে উঠল। সে বারবার আলো ফেলছে, ওখানে কি দ্বিতীয় সাপটা আছে? তার চোখ ঝকঝক করছে। কাকাবাবুও সেই আলোর ঝিলিকটা দেখতে পেলেন একবার। সঙ্গে সঙ্গে প্রায় লাফিয়ে উঠে এসে তিনি চিৎকার করে বললেন, বিজয়নগরের হিরে! কুলুঙ্গিতে ভেতরের দৃশ্যটা অদ্ভুত। সামনেটা মাকড়সার জাল দিয়ে ঢাকা প্রায়। সেই জাল ছিঁড়তেই দেখা গেল সেখানে বসানো রয়েছে একটা বাচ্চা ছেলের কঙ্কাল। মাত্র 3-4 বছরের শিশুর কঙ্কাল বলে মনে হয়। সেই কঙ্কালটার সামনে অনেক রকম লাল, সবুজ, নীল পাথরের টুকরো ছড়ানো। কঙ্কালটার ঠিক কোলের কাছে রয়েছে অবিকল মুরগির ডিমের মতনই একটি পাথর। আলো পড়লেই তা থেকে চোখ ধাঁধানো দীপ্তি বেরিয়ে আসছে। কাকাবাবু খুব সাবধানে সেই পাথরটা বার করে এনে বললেন, তাহলে সত্যি আছে বিজয়নগরের প্রফেসর শর্মা এখানে থাকলে কত খুশি হতেন। এটা আবিষ্কারের কৃতিত্ব আমরা প্রফেসর শর্মাকেই দিব। কি বলিস সন্তু? সন্তু বলল, আমি একবার হাতে নিয়ে দেখব। জোজো আর সন্তু দুজনেই হিরেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। হাতে নিলে খুব একটা সাংঘাতিক বলে কিছু মনে হয় না, এর যে এত দাম বোঝাও শক্ত। কাকাবাবু বললেন, অনেক কালের ধুলো পড়েছে, পালিশ করাতে হবে, নতুন করে কাটাতেও হবে। ঠিক মতন কাটার উপরেই হীরের সৌন্দর্য ঠিক মতন খোলে। অন্য পাথরগুলোও খুব দামি হবে নিশ্চয়ই, ওগুলো পকেটে ভরে নে, এবার শিগগির বেরিয়ে পড়তে হবে। জোজো রঙিন পাথরগুলো পকেটে ভরতে ভরতে বলল, কোন দিক দিয়ে বেরোবো? কাকাবাবু বললেন, সাপটাকে দেখে একটা জিনিস বোঝা গেল। মাছ দেখেও আমার সে কথাই মনে হয়েছিল আগে। এখানে বাইরে থেকে জল ঢুকে পড়ে, খুব সম্ভবত কাছাকাছি একটা নদী আছে, জলের সঙ্গে মাছও আসে, তারপর ঢালু জায়গাতে আটকে যায়। সেই মাছ খেতে সাপ আসে, সুতরাং নদীর দিক থেকে বেরোবার রাস্তা আছে। তারপর আরও 2 জায়গায় ঢালু জলাশয় পড়ল।
প্রত্যেকটাতেই দ্বিতীয় সাপটা আছে কিনা ভালো করে দেখে নিয়ে তারপর ওরা নামলো। এদিকের মাছগুলো ছোট ছোট মৌরলা মাছের মতন, জল অনেক পরিষ্কার। পাথরের দেওয়াল পড়লো আর একটা, সেটা খুলতে হলো ত্রিশূল দিয়ে। সুড়ঙ্গটা একটু বাঁক নিতেই দেখা গেল একটা লোহার দরজা, কিন্তু তার একটা দিক কিছুটা ভাঙা। সেখান দিয়ে এখনও জল ঢুকছে একটু একটু। কাকাবাবু বলেছিলেন না এই সব সুড়ঙ্গের রাজারা সবসময় একটা বেরোবার রাস্তা রাখত। বহুকালের পুরনো দরজা, জল লেগে মরচে পড়ে খানিকটা ভেঙে গেছে। দরজার ভেতরের দিকে হুড়কো লাগানো, সেটা ধরে খানিকক্ষণ টানাটানি করতে খুলে গেল। দরজাটা ফাঁক করতেই দেখা গেল একটু নিচে একটা নদী। বাইরে থেকে বড় বড় নিঃশ্বাস নিয়ে কাকাবাবু বললেন, আহ কি আরাম। ভেতরে যেন দম আটকে আসছিল শেষ দিকে। সন্তু বলল, ভোর হয়ে আসছে, একটু একটু আলো ফুটছে। জোজো বলল, সত্যি বেঁচে গেলুম। এই সন্তু। বাইরের জায়গাটা উঁচু ঢিবের মতন, চতুর্দিকে ঝোপঝাড় হয়ে আছে, সেই জন্যই লোহার দরজাটা দেখা যায় না। অবশ্য ভেতরেও সুড়ঙ্গের মাঝখানে নিরেট পাথরের দেওয়াল আছে। ত্রিশূলের চাবি ছাড়া যা খোলা যায় না। সেই পাথরের দেওয়ালের তলা দিয়ে জলের সঙ্গে সাপ বা মাছ যেতে পারে, মানুষ গলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কাকাবাবু বললেন, আমাদের চেষ্টা করতে হবে নদীটা পার হয়ে যেতে। তারপর হসপিটে গিয়ে ব্যাঙ্গালোরে ফোন করে সব জানাবো। হসপিট থানা থেকে পুলিশ এনে ধরতে হবে মোহন সিংয়ের দলটাকে। সন্তু বলল, কাকাবাবু ওই দেখুন খানিকটা দূরে একটা গোল নৌকো দেখা যাচ্ছে, ওটা বোধহয় খেয়াঘাট, ওখান দিয়েই নদী পার হওয়া যাবে। কাকাবাবু বললেন, চল তাহলে ওই দিকেই যাই, এখন বিশ্রাম নিলে চলবে না, নদীটা পার হওয়া দরকার আগে। পূব আকাশে লাল রঙের সূর্য উঠেছে। আশ্চর্য ব্যাপার, ভোরের সূর্যের রং টুকটুকে লাল হলেও ভোরের আলোর রং নীলচে। শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির। কাকাবাবু এক জায়গায় থমকে গিয়ে বললেন, দিনের আলোয় একবার হিরেটা দেখি, এটা তো গভর্নমেন্টকে দিয়ে দিতেই হবে, তার আগে একবার ভালো করে দেখে নিই। কাকাবাবু সূর্যের দিকে মুখ করে দুহাত ঘুরিয়ে হিরেটা দেখছেন। আচমকা ঢিবির উপর থেকে একটা লোক লাফিয়ে পড়ল তার সামনে। লোকটার হাতে একটা রাইফেল। তারপরে নেমে এলো একটি মেয়ে, কস্তুরী আর যজ্ঞু। কস্তুরী বলল, রায়চৌধুরী বাবু, আপনি খুব ধোঁকাবাজ তাই না? আমাকে ফাঁকি দিবেন? আপনি কস্তুরীকে চেনেননি ভালো করে। 2 ঘন্টা ধরে বসে আছি এখানে আপনাদের জন্য। দিন, আমায় হিরেটা দিন। কাকাবাবু যজ্ঞুর দিকে তাকালেন। যজ্ঞুর মুখখানা বুলডগের মতন, চোখ দুটো স্থির, রাইফেলের ট্রিগারে তার হাত। কস্তুরীর হুকুম পেলেই যে সে গুলি চালাবে তাতে কোনো সন্দেহ নেই। কস্তুরী বলল, দিন দিন, হিরেটা দিন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি কি করে এখানে এলে, কি করে বুঝলে যে? কস্তুরী বলল, অত কথা বলার সময় নেই, আমি 3 গুনবো, তার মধ্যে হিরেটা দিন আমার হাতে, নইলে এই যজ্ঞু 1 2। কাকাবাবু হিরেটা কস্তুরীর হাতে তুলে দিলেন। কস্তুরী হিরেটাতে চুমু খেতে খেতে কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে বলল, পেয়েছি পেয়েছি, শেষ পর্যন্ত পেয়েছি, সব কষ্ট সার্থক। বুঝলেন বাঙালি বাবু, আমি বিঠল স্বামী মন্দিরের পুরুতকে জেরা করে জেনেছি এদিকে নদী আছে কিনা। পুরুত এই সুড়ঙ্গের কথাও তার বাবার মুখে শুনেছে, কিন্তু কোনোদিন খুলতে দেখেনি। আমি ঠিক বুঝতে পেরে চলে এসেছি নদীর ধারে, সুড়ঙ্গের একটা মুখ এদিকেই থাকবে। কাকাবাবু বললেন, তোমার বুদ্ধি আছে তা স্বীকার করতেই হবে। কস্তুরী বলল, হিরে পেয়ে গেছি, এবার আমিও আমার কথা রাখবো, আপনাদের প্রাণে মারব না, তবে আপনারা আর আমাকে ফলো করবার চেষ্টা করবেন না। আমি নদী পেরিয়ে হসপিটাল স্টেশনে চলে যাব, তারপর সোজা বোম্বাই। চল যজ্ঞু। যজ্ঞু কর্কাশ গলায় বলে উঠল, ঠারে, ত্রিশূল লাও, পিস্তল লাও। কস্তুরী বলল, ঠিক ঠিক তো। যজ্ঞুর সব মনে থাকে, ত্রিশূল আর রিভলভার দিয়ে দিলেই আর কোনো ঝঞ্ঝাট থাকবে না, দিন। যজ্ঞু রাইফেলের নলটা নিচু করতেই সন্তু ত্রিশূল দিয়ে দিল কস্তুরীর হাতে। কাকাবাবু পকেট থেকে বার করে রিভলভারটা দিতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে কস্তুরী দৌড় মারল। যজ্ঞু যেতে লাগলো আস্তে আস্তে, চারদিক দেখে শুনে। ওরা আরেকটু দূরে চলে যাবার পর কাকাবাবু বললেন, এইবার এই যজ্ঞু যদি কস্তুরীকে মেরে হিরেটা নিয়ে নেয় তাতে অবাক হবার কিছু নেই। হিরে অতি সাংঘাতিক জিনিস, একটা হিরের জন্য কত মানুষ খুন হয় তার ঠিক নেই। সন্তু বলল, তাই বলে ওই লোকটা হিরেটা নিয়ে নিবে? জোজো বলল, ইস, যদি আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো থাকতো তাহলে এই যজ্ঞু বেটাকে। কাকাবাবু বললেন, হসপিটাল থেকে বোম্বে যেতে গেলে ট্রেনে কিংবা গাড়িতে ছাড়া যেতে পারবে না, তারই মধ্যে থানায় পৌঁছে ওদের ধরার ব্যবস্থা করতে হবে। গোল নৌকোটার কাছে গিয়ে আগে কস্তুরী তাতে উঠে বসে বৈঠা হাতে নিল। এরপর যজ্ঞু উঠে রাইফেলটা উঁচিয়ে এদিকে চেয়ে রইল।
নৌকাটা ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কোত্থেকে যেন একটা বিরাট পাথরে চাই এসে পড়ল নৌকাটা ঠিক পাশ ঘেঁষে জলের মধ্যে। অমনি যজ্ঞু এদিকে গুলি চালালো একবার। কাকাবাবু বললেন, শুয়ে পড়, শুয়ে পড়, আমরা কিছু করিনি, তবু আমাদের মারতে চাইছে, আমরা এত দূর থেকে অত বড় পাথর ছুড়ব কি করে? জোজে শুয়ে পড়ে বলল, কে পাথর ছুড়ল? মোহন সিং। ডিবির উপর থেকে আবার একটা পেল্লায় পাথর এসে পড়ল গোল নৌকার উপরে, আর একটা যজ্ঞুর মাথায়। এর মধ্যে নৌকাটা উল্টে গেছে, কস্তুরী আর যজ্ঞু পড়ে গেছে জলে। কাকাবাবু বললেন, কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না। কেউ কোনো শব্দ করিস না, চুপচাপ শুয়ে থাক, দেখা যাক এরপর কে আসে। এবার শোনা গেল একটু উঁচু গলায় গান। একজন কেউ গাইছে, হয়েং গেল হয়েং গেল। খানিক দূরে ঢিবির উপর থেকে নেমে এলো রঞ্জন আর রিঙ্কু। কস্তুরী সাঁতার জানে না, সে জলে হাবুডুবু খাচ্ছে। রিঙ্কু জলে ঝাঁপিয়ে পড়ে টেনে তুলল তাকে। রঞ্জন বলল, ওই বেটাকে তুলো না, ও একটু নাকানি চুমনি খাক। সন্তু সন্তু রঞ্জন দা বলে চিৎকার করে ছুটে গেল ওদের দিকে। কাকাবাবু হেসে বললেন, রঞ্জনটা একটা খেলা দেখালো বটে, আমি তো শেষ পর্যন্ত আশা ছেড়েই দিয়েছিলুম। চল জোজো। কস্তুরী মাটিতে পা ছাড়িয়ে বসে হাপুস নয়নে কাঁদছে আর বলছে, আমার হিরে জলে ডুবে গেল, আমার হিরে, কি সর্বনাশ হলো, কেন আমাকে জল থেকে তুললো, সব গেল সব গেল। জোজো হতাশভাবে বলল, কাকাবাবু, হিরেটা জলে ডুবে গেল, এত কাণ্ডের পরও হিরেটা রাখা গেল না? কাকাবাবু হাঁটতে হাঁটতে বললেন, এই নদীতে বেশি জল নেই, জেলে এনে জাল ফেলে দেখতে হবে, পাওয়া যাবে মনে হয়, পেতেই হবে। রঞ্জন রিঙ্কুকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা তো কাঁদছে কেন? মোটে একখানা হিরে গেছে, তাতে কি হয়েছে? সন্তু বলল, ও রঞ্জন দা, তুমি তো হিরেটার কথা কিছুই জানো না, এটা বিজয়নগরের হিরে, ওয়ার্ল্ড ফেমাস, এটার জন্য আমরা কত কষ্ট করেছি। রঞ্জন সন্তুর কাঁধে চাপড়ে বলল, আরে রাখ তোর হীরের কথা, হিরে মানে তো কয়লা, এক টুকরো কয়লাও যাও, একটা হিরেও তা। তারপর সে কাকাবাবুকে দেখে আনন্দে দুহাত তুলে বিশাল শরীর নিয়ে নেচে নেচে গাইতে লাগলো, হয়েং গেল সবং কিছুং ঠিংঠাং হয়েং গেল। কাকাবাবু কেমন আছেন? কাকাবাবু মুস্কি হেসে বললেন, আর একটু কাজ বাকি আছে, চলো আগে ওপারে যাওয়া যাক, আমি আর কস্তুরী আগে খেয়া নৌকায় যাব, তারপর তোমরা যজ্ঞুর উপর নজর রাখো, ওকে ওপারে নিয়ে যাবার দরকার নেই। কাকাবাবু এগিয়ে গিয়ে কস্তুরীর হাত ধরলেন। কস্তুরী জোর করে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আমি এখন যাব না। কাকাবাবু তার চোখের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, চলো দেরি করো না। গোল নৌকাটায় উঠে কাকাবাবু বসে পড়লেন। তার চোখের ইঙ্গিত পেয়ে রঞ্জন আর সন্তু কস্তুরীকে প্রায় চ্যাংদোলা করে তুলে দিল। মাঝ নদীতে এসে কাকাবাবু বললেন, কস্তুরী, এত কষ্ট করে উদ্ধার করার পরও হিরেটা হারিয়ে গেল, ছি 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 ছি, কী দুঃখের কথা। কস্তুরী বলল, নৌকাটা উল্টে গেল যে হঠাৎ, হিরেটা জলে পড়ে গেল, এর চেয়ে আমার ডুবে মরা ভালো ছিল, কত টাকা খরচ করেছি, কত কষ্ট করেছি, সব গেল। কাকাবাবু বললেন, নদীতে পড়লেও আবার তোলা যেতে পারে, অত নিরাশ হচ্ছ কেন, এই জায়গাতেই তো পড়েছিল তাই না? কস্তুরী খানিকটা ঝুঁকে পড়ে বলল, প্রায় এই জায়গায়, নদীতে স্রোত আছে, বোধহয় দূরে সরে গেছে। কাকাবাবু বললেন, একবার ডুব দিয়ে দেখ তো পাওয়া যায় কি না। কস্তুরী আতকে উঠে বলল, আমি ডুব দেবো? আমি সাঁতার জানি না। কাকাবাবু বললেন, তাতে কি হয়েছে, একবার ডুব দাও, তারপর তোমাকে আমি ঠিক তুলব। কস্তুরী দুহাত ছড়িয়ে দিয়ে বলল, না না না, আমি পারবো না। কাকাবাবু বজ্রকঠিন হাতে কস্তুরীর কাঁধ চেপে বলল, তোমাকে ডুব দিতেই হবে, কিংবা হিরেটা যদি তুমি লুকিয়ে রেখে থাকো তাহলে ভালোই ভালোই আমাকে দিয়ে যাও, ওটা সরকারের সম্পত্তি। কস্তুরী বলল, আমি লুকিয়ে রাখিনি মিস্টার রায়চৌধুরী, বিলিভ মি, জলে পড়ে গেছে। কাকাবাবু বললেন, তাহলে তোমাকে ডুব দিতেই হবে। ঠিক একটা পুতুলের মতন কাকাবাবু তাকে উঁচুতে তুলে জলে ফেলে দিলেন। পাড়ে রঞ্জন, রিঙ্কু, জোজো আর সন্তু অবাক হয়ে এদিক ওদিক দাঁড়িয়ে আছে। রঞ্জন রিভলভারটা ঠেকিয়ে রেখেছে যজ্ঞুর পিঠে। কস্তুরী জলে ডুবতে ডুবতে কোনো রকম মাথা তুলতেই তার একটা হাত ধরে বলল, পেলে না? আবার ডুব দেবে? না তোমার কাছেই আছে, না তোমার কাছেই আছে, এখনও বলো। দারুণ আতঙ্কে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে কস্তুরী কোনো রকমে বলল, আমার কাছে নেই, আমার কাছে নেই, আমি শপথ করছি। কাকাবাবু বললেন, তাহলে আবার ডুব দাও। কাকাবাবু কস্তুরীর মাথাটা জলের মধ্যে ঠেসে ধরে রইলেন। প্রায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো কস্তুরী। তারপর কাকাবাবু আরেকবার তাকে তুলতেই সে কোনো ক্রমে দম আটকে গলায় বলল, বাঁচান, আছে। কাকাবাবু এবার এক ঝটকায় কস্তুরীকে টেনে তুললেন নৌকার উপর। হাসতে হাসতে বললেন, কোনো মেয়ে অত দামি একটা হিরে চট করে জলে ফেলে দিবে, এ আমি বিশ্বাস করতে পারি? কোথায় কোথায় লুকিয়েছো, বার করো। কস্তুরী হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো।
জ্বলন্ত চোখে চেয়ে রইল কাকাবাবুর দিকে। কাকাবাবু হাসলেন। কস্তুরী ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর জামার ভেতর থেকে বার করে আনলো সেই মুরগির ডিমের সমান হিরেটা। কাকাবাবু সেটা উঁচু করে তুলে সন্তুদের দেখিয়ে বলল, এই দেখ, পাওয়া গেছে। রঞ্জন আবার দুহাত তুলে নাচতে নাচতে গেয়ে উঠল, হয়েং গেল পাওং গেল, সত্যি সত্যি বিজয়নগরের হিরে পাওয়া গেল, হয়েং গেল, খেল খতম।